হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব তা জানাচ্ছি শুরুতেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে শিশুদের টিকা নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে এত বিতর্ক কেন, এই বিষয়টি আলোচনা করব। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের আকস্মিক বিদায়ের ঘোষণা, ট্রাম্প শিবিরের আভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন, এই একটি বিষয় আছে। আরেকটি বিষয় আছে যে আইসের ধরপাকড় ও অভিযানের বিরুদ্ধে গভর্নর ক্যাথি হকুল ও মেয়র মামদানির আইনি সহায়তা ফান্ড ঘোষণা, উইসকনসিনে জনমত জরিপের উল্টো ফলাফল, জনমতে ব্যাপক ব্যবধানে এগিয়ে থেকেও কেন হেরে গেলেন বার্নি স্যান্ডার্স সমর্থিত প্রার্থী ফ্রান্সেসকো হং, এই বিষয়টি জানার চেষ্টা করব। এবং সিলেটে 3 মার্ডারের রহস্য কী, এই হচ্ছে আজকের বিষয়। আরও দুটি বিষয় আজকে আমরা একটু আলোচনা করব। অধ্যাপক জাফর ইকবালকে জ্ঞানপাপী শিক্ষক নামের কলঙ্ক অভিহিত করেছেন বাংলাদেশের চিফ প্রসিকিউটর। এবং আপনারা জানেন যে এয়ারফোর্স, যেটা কালকে নাজমুল হাসান আলোচনা করেছিলেন, ট্রাম্পকে বাঁচাতে এয়ারফোর্স ওয়ানের যাত্রীদের টুপ হিসাবে ব্যবহার করা নিয়ে উঠেছে নৈতিকতার প্রশ্ন। এই হচ্ছে আজকের সাবজেক্ট। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন আমাদের নাজমুল হাসান, আমাদের সাথে আছেন ডক্টর মাসুদুর রহমান, আমাদের সাথে আসবেন, করিম চৌধুরী এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, শুরু করছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে। টুইসডাস মঙ্গলবার অগাস্ট মাসের 12 তারিখ, আজকে বুধবার। আজকে বুধবার, সরি, হ্যাঁ, রাইট, আজকে বুধবার। তাই তো, অবশ্যই আজকে বুধবার। একদিন পিছিয়ে আসলাম আমরা। আসলে ক্যালেন্ডারের ডেট, তারিখ, এত ব্যস্ত জীবন, চোখ খুললেই চলে যায়। হ্যাঁ, সবসময় এত দ্রুত সময় চলে যায় যে কোন দিন রোববার কাটাইলাম, কোন দিন সোমবার কাটালাম যুক্তরাষ্ট্রে। এই যে একটা যান্ত্রিক জীবন, এই যে চাকার মতন আমরা ঘুরছি, তারিখটা অনেক সময় আমরা মনে রাখতে পারি না। যাই হোক, এনিওয়ে, থ্যাংক ইউ স্মরণ করে দেওয়ার জন্য। আপনারা জানেন সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের বাবা মাদের ভীষণ আতঙ্ক, এবং বাবা মারা সোশ্যাল মিডিয়ায় তাদের সন্তানদের কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন এই বিষয়ে নানান, সবসময় তাদের সময়ের একটা বড় অংশ এই কাজে ব্যয় করতে হয় তাদের। এখন দেখা যাচ্ছে, কারণ এত ডিভাইস এর প্রতি দুর্বলতা, ডিভাইসের প্রতি সন্তানদের, ছেলে মেয়েদের এত বেশি আগ্রহ, আকর্ষণ, এটার জন্য দায়ী করা হচ্ছে যে দুটি কোম্পানি, মূলত মেটা এবং টিকটক। সেই মেটা এবং টিকটক সোশ্যাল মিডিয়ায় আসক্তিজনিত হাজার হাজার মামলা একযোগে খারিজ করার চেষ্টা করেছিল যদিও, কিন্তু গতকাল এক রায়ে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত সেই প্রচেষ্টা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে দিয়েছে। অর্থাৎ মেটা এবং টিকটক নিজেদের বাঁচানোর জন্য এই সোশ্যাল মিডিয়ায় আমাদের ছেলে মেয়েদের, কিশোর কিশোরীদের, তরুণ তরুণীদের, ছোট ছোট বয়সের আমাদের শিশু সন্তানদের যেভাবে আগ্রহী করেছিল, আসক্ত করে তুলেছিল, সেটার জন্য মেটা এবং টিকটককে দায়ী করে যে মামলাগুলো এতদিন বিভিন্ন স্টেটে দায়ের করা হয়েছে, সেগুলোকে ঠেকানোর জন্য এতদিন পর্যন্ত যে মামলাগুলো হচ্ছিল সেগুলো ঠেকানোর চেষ্টায় অনেকটা সফল হয়েছিল মেটা এবং টিকটক। কিন্তু গতকাল যুক্তরাষ্ট্রের আপিল আদালত তাদের সেই প্রচেষ্টায় পানি ঢেলেছেন বলা যায়, সেই প্রচেষ্টাকে থামিয়ে দিয়েছেন। মামলাগুলোর মধ্যে প্রথমে রয়েছে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য স্টেটের অ্যাটর্নি জেনারেলদের দ্বারা ম্যাটার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা। সেই মামলা নিয়েই এই বিচারক এই রায়টি দিয়েছেন। যদিও গত জুলাই মাসে আদালতে জমা দেওয়া কাগজপত্রে যেটা উল্লেখ করা হয়েছে, ম্যাটা উল্লেখ করেছে এই মামলার বিরুদ্ধে যে স্টেটগুলোর অ্যাটর্নি জেনারেলরা যে পরিমাণ ক্ষতিপূরণ দাবি করেছেন তার মোট অঙ্ক $1.4 ট্রিলিয়ন হবে। এবং ডিস্ট্রিক্ট আদালতে এই মামলার বিচার কার্যে 19 আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে এবং 12 আগস্ট থেকে জুরি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। মেটা এবং টিকটক চেয়েছিল এই মামলাটি বিচারে যাওয়ার আগেই আদালতের মাধ্যমে বাতিল করে দেওয়া, নাকচ করে দেওয়া, কিন্তু এইবার তারা আপিল আদালতে গিয়ে ব্যর্থ হয়েছে এবং এই বিচারটি শুরু হবে এই $1.4 ট্রিলিয়ন ক্ষতিপূরণ দেওয়ার
মামলার বিচারটি শুরু হবে 19 আগস্ট থেকে। অতএব আমরা এটি কিন্তু ফলো করব যে কিভাবে মেটা এবং টিকটক তাদের নিজেদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে দায়ের করে এই মামলায় নিজেদের আত্মপক্ষ সমর্থন করেন, কি তারা বলতে চান যে তাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসক্তির ব্যাপারে। জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্ত যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, যার বাবা এবং মা যুক্তরাষ্ট্রে এসেছিলেন, এবং যখন তারা এসেছিলেন তখন তারা যুক্তরাষ্ট্রের নাগরিক তো ছিলেনই না, যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দাও ছিলেন না, কিন্তু তাদেরই সন্তান যিনি জন্মগত সূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে ফ্লোরিডা থেকে নির্বাচিত সিনেটর হয়েছেন, পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের অনেকে বলেন যে অত্যন্ত প্রভাবশালী সদস্য, কেউ কেউ বলেন ক্যাবিনেটের 3 নম্বর সদস্য, মানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের পরে কেউ তাকে রাখেন না, মার্কো রুবিও, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দিক থেকে তৃতীয় ব্যক্তি, সেই জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্ত মার্কো রুবিও যুক্তরাষ্ট্রে বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন আজকে, এবং বিশ্বজুড়ে ইতিমধ্যেই প্রদত্ত 600 মহিলার ভিসা, আমেরিকা আসার ভিসা বাতিল করার নির্দেশও দিয়েছেন। ইতিমধ্যেই সেই ভিসাগুলো বাতিল করা হয়েছে, এবং আরো খুঁটিয়ে দেখা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যাদের যে সমস্ত মহিলাদের ভিসা প্রদান করা হয়েছে তারা যুক্তরাষ্ট্রে তাদের বিভিন্ন তথ্য যাচাই বাছাই করা হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ভবিষ্যতে আমরা জানবো আরো বেশ কিছু এই বার্থ ট্যুরিজম উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসার ভিসা স্টেট ডিপার্টমেন্ট বাতিল করেছে। গ্রিন কার্ড সংক্রান্ত জালিয়াতি চক্র 1000টি ভুয়া বিয়ের আয়োজন করেছিল বলে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ জাস্টিস আজকে জানিয়েছে, এবং এই সূত্রে তারা বলেছে যে আজ বুধবার যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার উদ্দেশ্যে ভুয়া বিয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে তারা 11 জন নিউ ইয়র্কবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তাদের গ্রেফতারও করেছে। নিউ ইয়র্কেরই 11 জন। তারা এই 1000টি ভুয়া বিবাহের মাধ্যমে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার যে রমরমা ব্যবসা শুরু করেছিল সেটিতে লাগাম টেনে ধরার উদ্যোগ গ্রহণ করেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। এই প্রতারণার ঘটনায় অর্থাৎ বিবাহের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভকে প্রতারণা হিসেবে উল্লেখ করে প্রতারণার ঘটনায় 1000-এরও বেশি ভুয়া বিয়ের মাধ্যমে মূলত চীনা নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ী আইনি মর্যাদা লাভ করেছিল। ইতিমধ্যে তাদের কেউ কেউ ইতিমধ্যে নাগরিকত্ব অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা বিচার বিভাগ আজকে জানিয়েছে যে প্রায় 1 দশক, অর্থাৎ 10 বছরের মতো সময় ধরে চলা একটি প্রতারণামূলক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিয়ে করার জন্য ব্যক্তিরা $1 লক্ষ পর্যন্ত অর্থ প্রদান করেছেন। এর ফলে 2016 থেকে 2026 সালের জুলাইয়ের মধ্যে জালিয়াতির মাধ্যমে শত শত গ্রিন কার্ড সংগ্রহের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন, যারা HSI নামে পরিচিত, তার ভারপ্রাপ্ত নির্বাহী সহযোগী পরিচালক জন কন্ডন আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন যে অভিযোগ অনুযায়ী 1 দশক ধরে চলা এই প্রক্রিয়াটি, অর্থাৎ জালিয়াতির মাধ্যমে বিবাহ এবং পরবর্তীতে গ্রিন কার্ড অর্জন, এই একটি আন্তর্জাতিক ব্যবসায়িক মডেলে পরিণত করা হয়েছিল। এর মাধ্যমে অসংখ্য ভুয়া বিয়ের আয়োজন করা হয় এবং ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর কাছে গ্রিন কার্ডের জন্য শত শত প্রতারণামূলক আবেদন জমা দেওয়া হয়। হোমল্যান্ড সিকিউরিটি টাস্ক ফোর্সের মাধ্যমে HSI এবং এবং সহযোগী যেসব অপরাধী নেটওয়ার্কে ভেঙে দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখা হবে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের পক্ষ থেকে, যারা আইনের শাসনকে ক্ষুণ্ণ করে ফেডারেল আইনের অপব্যবহার করে এবং প্রচারণার মাধ্যমে মুনাফা অর্জন করেছে। ট্রাম্প প্রশাসনের অধীনে ইমিগ্রেশন সংক্রান্ত জালিয়াতি শনাক্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বিশেষ করে গ্রিন কার্ড ও নাগরিকত্বের বিষয়ে ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা বিচার বিভাগ এখন HSI এর সাথে আরো ঘনিষ্ঠভাবে স্পষ্টভাবে কাজ শুরু করেছে। অতএব আরো অনেকেই এই ফাঁদে পড়তে যাচ্ছেন, এই জালিয়াতির মাধ্যমে বিবাহ এবং পরবর্তীতে গ্রিন কার্ড অর্জন, এবং পরবর্তীতে কেউ কেউ নাগরিকত্ব অর্জন করে ফেলেছেন। তাদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করার প্রক্রিয়ার মাধ্যমে এই বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণ আরো জোরদার করেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস ট্রাম্প শাসনের। নাগরিকত্ব নিয়ে একটু আগে কথা বলছিলাম, আবারও নাগরিকত্বের খবর দিয়ে যা জানাচ্ছি যে নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটতে যাচ্ছে অহরহ বর্তমানে, এবং এর একটি কারণ হচ্ছে যেটি বেশ কিছুদিন আগে এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে প্রায় 80 দশকের শুরু থেকে প্রায় 78 কিংবা তার পরের সময় থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্রে যেই পরিমাণ অভিবাসী কোথাও না কোথাও কোনো ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য গ্রিন বায়োমেট্রিক্স অর্থাৎ যেটাকে বলা হয় আঙ্গুলের ছাপ দিয়েছেন, নাম দিয়েছেন, ছবি তুলেছেন, সবগুলোকে ডিজিটাইজ করা হয়েছে। এবং কৃত্রিম প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বিজ্ঞান ব্যবহার করে, বুদ্ধিমত্তা ব্যবহার করে সেই সমস্ত রেকর্ড থেকে, বায়োমেট্রিক্স থেকে জালিয়াতি ধরার একটা প্রচেষ্টা শুরু করেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং কাস্টম ইনফরমেশন সার্ভিসেস। এবং তার মাধ্যমে অনেক অভিবাসী যারা আজ থেকে 25, 30, 35, এমনকি 40 বছর আগেও গ্রিন কার্ড পেয়েছেন, পরবর্তীতে তাদের সন্তান সন্ততিদের আত্মীয় স্বজনদের যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন নাগরিকত্ব অর্জনের মাধ্যমে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের নাগরিকত্ব অর্জন থেকে শুরু করে তাদের গ্রিন কার্ড অর্জনের সময় অনেক জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছিল। বিশেষ করে অনেকেই সেই সময় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার না থাকার সুযোগ গ্রহণ করে একাধিক নামে একাধিক গ্রিন কার্ড সংগ্রহ করেছেন, পরবর্তীতে সিটিজেনশিপ গ্রহণ করেছেন। কিন্তু সিটিজেনশিপ নেওয়ার সময় তাদের সেই একাধিক নামের গ্রিন কার্ড কিংবা একই ব্যক্তির একাধিক নামে একই ধরনের বায়োমেট্রিক্স কিংবা আঙ্গুলের ছাপ দিয়েছেন, সেগুলো সবগুলো এখন ম্যাচিং করা হচ্ছে। এবং তাতে অনেকেই এই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং হোমল্যান্ড সিকিউরিটির এই জালিয়াতি ধরার অভিযানে ট্র্যাপে পড়ে যাচ্ছেন। সেই অনেকেই নাগরিকত্ব বাতিল হওয়ার কিংবা কেন নাগরিকত্ব বাতিল হবে না সেই মর্মে চিঠি পেতে শুরু করেছেন। তারই একটি উদাহরণ আজকে পাওয়া গেল এক পাকিস্তানি নাগরিককে কেন্দ্র করে, পাকিস্তান থেকে আসা ব্যক্তি যিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন। তার কারণটা হচ্ছে যে আঙ্গুলের ছাপের সূত্র ধরে ইমিগ্রেশন সুবিধা সংক্রান্ত জালিয়াতির দায়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের আইনি পদক্ষেপ গ্রহণ করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। এবং সেই ব্যক্তি পাকিস্তানের নাগরিক, বর্তমানে তিনি 65 বছর বয়স্ক মুর্তজা আলী, যিনি মুহাম্মদ ইকবাল ছদ্মনামে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে ইমিগ্রেশন সুবিধার জন্য একাধিক আবেদন করেছিলেন। আমাদের এই কথা বলাই বাহুল্য যে বাংলাদেশেরও অনেকে ইতিমধ্যেই চিঠি পেতে শুরু করেছেন। যতটুকু আমি জেনেছি যে গত কয়েক সপ্তাহ ধরে কেউ কেউ যারা 20 থেকে 25, 30 বছর আগেও নাগরিকত্ব অর্জন করেছিলেন তারা চিঠি পেতে শুরু করেছেন, কারণ তাদের অতীতের সেই আঙ্গুলের ছাপগুলো এখন ম্যাচিং হয়ে যাচ্ছে। এবং একাধিক নামের ক্ষেত্রে ঠিক যেভাবে পাকিস্তানি এই নাগরিককে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেভাবে আরো অনেক দেশের নাগরিকের যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করে নাগরিক হয়েছেন তাদের নাগরিকত্ব বাতিল করার পদক্ষেপ গ্রহণ করেছে। এবং এই ব্যাপারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, যার ফলে জালিয়াতি শনাক্তকরণের কাজটি অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। যাই হোক, যেই ব্যক্তি পাকিস্তানি নাগরিক 2014 সালে আঙ্গুলের ছাপ বিশ্লেষণের পর, দেখুন 2014 সালে তার আঙ্গুলের ছাপ কিন্তু বিশ্লেষণ করা হয়েছে, আজ থেকে 12 বছর আগে। পর আনা অভিযোগের প্রেক্ষিতে আলী দোষ স্বীকার করেছেন তিনি, এবং তিনি স্বীকারও করেছেন যে 3টি ভিন্ন পরিচয় ব্যবহার করে ইমিগ্রেশন সুবিধার জন্য তিনি 3টি পৃথক আবেদন করেছিলেন। খুবই স্বাভাবিক ঘটনা, আজ থেকে 25-30 বছর আগে। এবং বিশেষ করে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের পর সময় যখন অ্যামনেস্টি দেওয়া হয়েছিল, সেই সময় এই ডিজিটাল প্রযুক্তির বিষয়টি না থাকায় অনেকেই একাধিক নামে, একাধিক পরিচয়ে, একাধিক ঠিকানায় কিন্তু একই আঙ্গুলের ছাপে একাধিক গ্রিন কার্ড গ্রহণ করেছেন। সেই গ্রিন কার্ড গ্রহণ পর থেকে অনেকে নাগরিকত্ব অর্জন করেছেন, কেউ ক্রেডিট কার্ড করেছেন সেই গ্রিন কার্ডের মাধ্যমে, পরে ব্যাংকরাপসি করেছেন। সবগুলো বিষয় এখন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ডাটাবেসে চলে এসেছে। অতএব
ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে আমি বলবো এই ধরনের চিঠি আরো অনেকেই পাবেন। তার কারণ অনেকেই যারা এই অতীতে এই কাজগুলো করেছেন, যে ডিজিটাল প্রযুক্তি না থাকায় ভিন্ন ভিন্ন নামে একই আঙ্গুলের ছাপ দিয়েছেন, তাদের জন্য কিন্তু সমূহ বিপদ অপেক্ষা করছে, যেমনটি করলো এই পাকিস্তানি নাগরিকের ক্ষেত্রে। যাই হোক, হোয়াইট হাউস ছাড়ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই পছন্দের একজন প্রেস সেক্রেটারি, পছন্দের মানুষও বটে। আর তিনি, প্রেসিডেন্ট ট্রাম্প, আজ বুধবার তার ট্রুথ সোশ্যাল মিডিয়া জানিয়েছেন যে পরিবারের সাথে আরো বেশি সময় কাটানোর জন্য হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আগস্ট মাসের শেষে তার পদ থেকে সরে যাচ্ছেন। এই পদত্যাগের ফলে হোয়াইট হাউসের অন্যতম গুরুত্বপূর্ণ দৃশ্যমান একটি পদ খালি হতে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে 28 বছর বয়সী ক্যারোলাইন লেভিট একটি আউটসাইড কনসালটেন্ট একজন আউটসাইড কনসালটেন্ট বা বাহ্যিক পরামর্শকের ভূমিকায় থেকে যাবেন। আহ, মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উপর নিয়ন্ত্রণ ধরে রাখার লক্ষ্যে রিপাবলিকান পার্টি যখন কাজ করে যাচ্ছে, তখন তিনি লেভিটকে দলটির ভেতরে একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও অভিহিত করেছেন। আজকে রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইন্টার অ্যাক্টিভ পোলস বলে একটি সংস্থা আছে, তারা আজকে বুধবার একটি পলি মার্কেটের তথ্য তুলে ধরেছে, যাতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য, প্রগ্রেসিভ কংগ্রেস সদস্য, প্রগতিবাদী কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ প্রথমবারের মতো 2028 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নের পূর্বাভাস বাজারের সম্ভব, অর্থাৎ এই পলি মার্কেট নমিনেশনের প্রক্রিয়াটি পূর্বাভাস অর্থাৎ ফোরকাস্ট করে থাকে, সেই যাচাইয়ের সম্ভাবনায়, বাজারের সম্ভাবনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজমকে ছাড়িয়ে গেছেন ওকাসিও কর্টেস। জরিপের, সেই প্রতিষ্ঠানের জরিপের ফলাফলে দেখা যাচ্ছে যে ওকাসিও কর্টেস 18% সমর্থন পাচ্ছেন, সেখানে নিউজম পাচ্ছেন এখন 17%, এবং সামান্য ব্যবধানে তিনি পিছিয়ে রয়েছেন। যদিও 16% সমর্থন নিয়ে জর্জিয়া সিনেটর জন অসপ তৃতীয় স্থানে রয়েছেন, এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনেক পিছনে, মাত্র 8% সমর্থন তার প্রতি। সাবেক পরিবহন মন্ত্রী পিট বুটিজেগ এবং পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো উভয় মাত্র 5% সমর্থন পাচ্ছেন। দেখা যাচ্ছে ওকাসিও কর্টেজই এগিয়ে গিয়েছেন এই জরিপে। যুক্তরাষ্ট্র কংগ্রেসে ওকাসিও কর্টেজ প্রগতিশীল শিবিরের অন্যতম প্রধান কণ্ঠস্বর, অন্যদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউজম দলের শীর্ষস্থানীয় এস্টাবলিশমেন্ট বা প্রথাগত ধারার নেতাদের একজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ পর্যন্ত, এর মধ্যেই, এবং প্রায়শই তাকে হোয়াইট হাউসের সম্ভাব্য ভবিষ্যৎ প্রার্থী হিসাবে, ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে উল্লেখ করা হয়ে থাকে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ প্রকাশের ক্ষেত্রে। শেষ করছি, জাপানের দুটি চমৎকার শহরের ঠিক পরই বিশ্বের শীর্ষ 3টি সবচেয়ে আকর্ষণীয় শহরের তালিকায় স্থান পেয়েছে আমাদের নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি বাসিন্দাদের জন্য এটি জানার জন্য খুব একটা স্বীকৃতির প্রয়োজন নেই যে তাদের শহরটি দেখতে অত্যন্ত সুন্দর, তবে বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষ যখন এতে একমত পোষণ করে তখন তো বেশ ভালোই লাগার কথা, লাগেও বটে। বিশেষ করে যখন প্রতিযোগিতার তালিকায় থাকে প্যারিস, সিওল, কোরিয়া এবং পৃথিবীর প্রায় সব বড় শহরই অন্তর্ভুক্ত থাকে এই তালিকা বিশ্লেষণের সময়। কিন্তু ইন্টোলোজা রিসার্চ বলে, ইয়ান জোলার রিসার্চ, যেটি জাপানি কোম্পানি, অবশ্য নতুন এক বৈশ্বিক র্যাঙ্কিং এ নিউ ইয়র্ক সিটিকে বিশ্বের 3য় সবচেয়ে আকর্ষণীয় পর্যটন শহর হিসেবে ঘোষণা করেছে, এবং এই তালিকায় জাপানের 2টি শহর, প্রথম স্থানে ওসাকা এবং দ্বিতীয় স্থানে কিয়োটো। আমার ধারণা যে আমাদের ডাক্তার মাসুদ ভাই এই 2টি শহরে গিয়েছেন, নিউ ইয়র্কের চেয়ে এগিয়ে রয়েছে। সিওল 4র্থ স্থানে অধিকার করেছে, কোরিয়ার সিওল। আর প্যারিসকে, সেই বিখ্যাত প্যারিস, প্রেমিকদের শহর প্যারিস, যারা ভোজন বিলাসী তাদের শহর প্যারিস বলা হয়, কিন্তু সন্তুষ্ট থাকতে হয়েছে 5ম স্থান নিয়ে।
তবে ব্রুকলিন ব্রিজ আইফেল টাওয়ারের চেয়ে বেশি সুন্দর কিনা এমন বিতর্কে জড়ানোর আগে জেনে রাখা ভালো যে এখানে আকর্ষণীয়তা বলতে কেবল প্রথাগত বাহ্যিক সৌন্দর্যের কথা বোঝানো হয়নি। ইয়ানোজা রিসার্চের গ্লোবাল ট্যুরিজম সিটি অ্যাট্রাক্টিভনেস এর ইন্ডেক্সে বৈশ্বিক পর্যটন শহরের আকর্ষণ পর্যটকদের দৃষ্টিভঙ্গি থেকে শহরগুলিকে মূল্যায়ন করা হয়েছে। এতে কোনো গন্তব্য কতটা মনোযোগ আকর্ষণ করছে এবং মানুষ বাস্তবে সে সম্পর্কে কতটা ইতিবাচক আলোচনা করছে, এই বিষয়গুলোর সমন্বয় ঘটানো হয়েছে। ২০২৬ সালে এই গবেষণায় মোট ২৬১ শহরকে যাচাই বাছাই করা হয় এবং শেষ পর্যন্ত শীর্ষ ২০০টি শহরের তালিকা প্রকাশ করা হয় এবং তৃতীয় স্থানে রয়েছে নিউ ইয়র্ক, ওসাকা এবং কিয়োটোর পর জাপানের ২টি শহর। আপাতত এখানে শেষ করি। আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড রোমান্টিক তো নিউ ইয়র্ক সিটি না রোমান্টিক শহর? সেটি ১ নম্বর। ১ নম্বরে রোমান্টিক, ১ নম্বরে রোমান্স। রোমান্সকে যারা করতে চায় এরা নিউ ইয়র্ক সিটিতে আসেন। যাই বয়সের মাসুদ কোনো ভাই আপনার ব্যাপার কাছে। নাই। রোমান্স খোঁজার ব্যাপারে বয়সের কোনো ব্যাপার নাই। ইয়া, বয়স লাগে না এটা। আমাদের চৌধুরী সাহেব হয়তো ভালো বলতে পারবেন এই বিষয়ে, ওনার তো বিষয়টি আরো ভালো জানা। আপনি বাট কথায় কথায় চৌধুরী সাহেবকে নিয়ে আসেন কেন? আমাদের এখানে সবথেকে বড় রোমান্টিক বা ব্যক্তি তো আমার মতে চৌধুরী সাহেবের থেকে বেশি ডাক্তার মাসুদ। মাসুদ ভাই, ইজ ইট ট্রু? এখানে না না কিন্তু আমি প্রচুর চলছে। আমি আমি ওই শহরগুলো দেখছি, ওই যে ওসাকা এবং কিয়োতো, সারাদিন করে ঘুরছি। দোজ আর বিউটিফুল সিটিজ, বাট কে কোন পার্সপেক্টিভে দেখলো আর কি। নিউ ইয়র্ক আমার কাছে মানে প্রচন্ড অ্যাট্রাকটিভ একটা শহর মনে হয় আর কি, ভীষণ অ্যাট্রাকটিভ শহর। কিন্তু উদ্দেশ্য ওইটা না যেটা নাজমুল ভাই বললো। ওদের না, আমি মাসুদ ভাই আমি যে অবহিত মাসুদ ভাই কিয়োটো এবং ওসাকা দুটো গেছেন, দুটো শহরে গেছেন, সেটার জন্য বলছি। এবং মাসুদ ভাই যেই জন্য নিউ ইয়র্ক, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে যে আমি পৃথিবীর অনেক শহরে গিয়েছি, লন্ডন বলেন অন্য অনেক শহরে গিয়েছি, কিন্তু নিউ ইয়র্কের যে আকর্ষণ, যে আহ্বান, যে ইনভাইটেশন, এই শহরের শত বিপত্তি, শত ক্রাইম, সবকিছুর পরও আপনি সেন্ট্রাল পার্কের সেই ছোট্ট ব্রিজের নিচে যেখানে পানি সবসময় চলে, সেখানে দাঁড়িয়ে একবার আকাশের দিকে তাকিয়ে দেখবেন, এত বেশি রোমান্টিক শহর পৃথিবীর আর কোনোটা নেই। বাহ, যাক, আমার মনে হচ্ছে যে আমরা রোমান্স বিষয়ক এক্সপার্টকে পেয়েছি আজকে। সো এটা এখন আজকে যদি রোমান্সের কবিতা নিয়ে আলোচনা হতো সবচেয়ে তাহলে খুব ভার্সাটাইল সিটি, সবচেয়ে বেশি ডাইভার্স মানুষ বসবাস করে নিউ ইয়র্কে। শুধু এলমাস্টে যদি যান, আমি এলমাস্ট হাসপাতালে যখন ছিলাম, তাদের ভাষা আছে, তাদের ভাষা, যেসব ভাষা রোগীরা কথা বলে তার ট্রান্সলেটর লাগে, অ্যান্ড দ্যাট হ্যাজ গট 120 ল্যাঙ্গুয়েজ ইন এলমাস্ট অনলি। 120টা ভাষা। ধরেন একজন আসলো, তার বাড়ি তিব্বত, এবং সে তিব্বতী ভাষা ছাড়া কথা বলতে পারে না। তো আমার সে রাত্রিবেলা রোগী, তখন আমাকে ফোনে লাইনে যেতে হয়, আমাকে বলতে হয় যে আমি এই ল্যাঙ্গুয়েজ চাচ্ছি। তখন ওই তিব্বতের ল্যাঙ্গুয়েজ চলে আসলে পরে তখন ওনাকে আমি তখন আমি কোশ্চেনগুলো এর মাধ্যমে করি আর কি, করে জানতে পারি। এবং এটা লিগাল, মানে ইট হ্যাজ টু বি ডান। এটা যদি না করেন ইউ আর লিগালি লায়াবল, যার জন্য এটা করতে হয়। তো ওইখানে 120 ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র এলমাস্টে। তো আপনি এখনো যদি দেখেন তাহলে দেখবেন যে নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাইভার্স টাইপ অফ সিটি। এত মাসুদ ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে কুইন্স, ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি লোকের, বেশি মানে ভাষাভাষী লোকের বসবাস কুইন্স নিউ ইয়র্কে, সেটা হচ্ছে 128টি দেশের। ও মাই। সো আজকে আমার মেয়ে লন্ডনে গিয়েছিল। যেখানে আমাদের গ্রেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্ম হয়েছে যে এলাকায়। তো দিস ইজ সিগনিফিকেন্ট। হ্যাঁ, আমি ওই একটা বাসার মধ্যে এখন ইঁদুর, প্রস্তাব বিড়াল করতে চাই। এসব নিয়ে। মাসুদ ভাই, আমি একটা প্রস্তাব করতে চাই। জি জি জি। আমার মনে হয় টাইম টেলিভিশন থেকে একটা প্রজেক্ট দেওয়া হোক ইব্রাহিম চৌধুরীকে, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো ভালো জিনিসগুলো খুঁজে বের করার জন্য। উনি খুব বেশি পাবেন না যদিও, বাট হি কুড স্টিল ট্রাই। হ্যাঁ, মানে আমি যদি দুজনকে দেই, আপনাকে দেই যে খারাপগুলো বার করতে, না, আর আমি ওনাকে খারাপ, না না আমি ধরেন খারাপে যেতে চাই না। না, আমি আমি খারাপ, অনুসন্ধান আমি করে যেটা বলতে চাই,
আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে খারাপের দিকে আমি যেতে চাই না, আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে অসামঞ্জস্যপূর্ণ, যেটা আমাদের হ্যাঁ, হ্যাঁ, সামঞ্জস্যের সাথে যায় না। এটা সুন্দরভাবে প্লেস করলেন আপনি। তো ভালোগুলা ইব্রাহিম ইব্রাহিম ভাই যদি নেয়, তা বইটা হবে এরকম একটা বুকলেট। আর আপনি যদি মানে অসামঞ্জস্যপূর্ণ বার করেন, তাহলে এটি দেবে ডিকশনারি। এটা এই যে ঠিক, এবং আমার মনে হয় এই খারাপগুলোর জন্য তাহের সাহেব এবং তার যে আহ, বিরাট বুদ্ধিজীবী প্যানেল আছেন, এর মধ্যে কারা কারা নাম আছে আমি আর নামটা বলতেও চাই না এখন, মানে ওইটাই উনারাই যথেষ্ট। তাহের আমাকে আজকে সকালে একটা লিঙ্ক পাঠিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাকি শরীর খুব খারাপ। তো আমি একটু জানতে চাইলাম যে এই শরীর খারাপ নিয়ে তিনি কি খুশি না উদ্বিগ্ন। তিনি এই ব্যাপারে খোঁজাখুঁজি করে সারা রাত্রে এটা বাইর করছেন যে ডোনাল্ড ট্রাম্পের এক মানে সাবেক এক চিকিৎসক ডিক চেনির, উনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের শরীরটা খারাপ। তো আপনি, আমি কই যে এটা খুঁজে কি মানে আপনি কি তাহের সাহেব টাইম টেলিভিশনের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে মসজিদে মিলাদ এবং দোয়া দিবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একজন নাগরিক হিসাবে? না মানে কি এটা উদ্দেশ্যটা কি? শরীর খারাপ, চিকিৎসা হবে, মানে আপনার উদ্দেশ্যটা কি? মানে আপনি কি খুশি যে প্রেসিডেন্টের শরীর খারাপ, না আপনি মানে মিলাদ মাহফিল এবং দোয়ার দরখাস্ত করবেন সবাইকে যে আমাদের মহান প্রেসিডেন্টকে সুস্বাস্থ্য দেওয়া হোক? মানে আমি এই বিষয়গুলাই মানে এইটার জন্য তাহের ভাই যথেষ্ট আমাদের বাট নাজমুল ভাইয়ের প্রস্তাবটা খারাপ না। এটা নিয়ে অলরেডি খারাপ যে জিনিস, এটা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ চলতেছে এবং তালিকাও বড় হয়ে না, গেছে ইতিমধ্যে। ইব্রাহিম চৌধুরী, আমি কিন্তু খারাপ বলে নেই, আমি না বলছি না, আপনি বলেন নাই, অসামঞ্জস্যপূর্ণ। আপনি বলেন না, এটা আপনি করবেন না। এই প্যানেলে আপনিও নাই, এই প্যানেলে আরো যোগ্য মানুষজন আছেন যারা মানে আবু তাহের সাহেবের একান্ত এই প্যানেলের লোকজন। আমরা এই অনুষ্ঠান চলতে চলতেই আমরা টের পাবো এগুলা। জি, তবে আপনি যেভাবে বলছেন ইব্রাহিম চৌধুরী, এইটা জি। যদি আমেরিকান মিডিয়া আপনার বক্তব্যটাকে ইংরেজি ট্রান্সলেট করে ফলো করে, তবে নেক্সট ডেমোক্রেটিক কনভেনশনে তাহের হবে চিফ স্পিকার। এটা হইলো আমার মানে এটা হইলো আমার, আমরা খুশি যে আমাদের একজন ভাই এই বিরাট গবেষণা করছেন এবং ওনার প্যানেলে যারা আছেন তারাও খুশি হবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার আচ্ছা, আপনারা বেজার হবেন না, বেজার হওয়া বুঝেন তো, বেজার হওয়া বেজার হবেন না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলিন লেভিট, এবং হোয়াইট হাউসের ভিতরে যে ট্রাম্প শিবিরে গণ্ডগোলের আভাস এটা শোনা যাচ্ছে। ট্রাম্পকে বাঁচাতে এয়ারফোর্স ওয়ানের যাত্রীদের টুপিটে ব্যবহার করা এবং এটা নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাম্পের শারীরিক অসুবিধার কথা তো বললামই। যাই হোক, আর আমি কিছু আরও অনেক আছে, এগুলো বলার দরকার নেই। বাট যাই মাসুদ ভাই, আপনার কাছে ট্রাম্প সাহেবের নিয়ে আলোচনা, যে উনি যে এই শিশুদের যে আপনার ভ্যাকসিনেশন নিয়ে তিনি যে নির্বাহী অধ্যাদেশ জারি করলেন এবং এইটাকে আপনার একটা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। গবেষক এবং যারা বিশেষজ্ঞ তারা বলছে যে উনি যা বলছেন একটার সাথেও কোনো ডাটার কোনো মিল নেই, কোনো গবেষণার মিল নেই, তিনি নিজের মনে হয়েছে বলে দিয়েছেন। হোয়াট ইজ দ্য নিউজ? এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেব অনেক সময় তার উনি প্রেসিডেন্ট সর্বা, কিন্তু সব বিষয়ে তো ওনার কথা বলার কথা না। তার জন্য বিশেষজ্ঞরা আছে, তারা ইয়ে করবে, তারা দেখবে। কখনো হেলথের ব্যাপারে হেলথ স্পেশালিস্ট যারা, তারা ডিসাইড করে, প্রেসিডেন্ট এন্ডোর্স করে বা অ্যাকসেপ্ট করে। প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কখনো জেনারেলি করার কথা না। যেমন ধরেন, ওনার অর্ডারটা হচ্ছে আমাদের এই বাচ্চাদের যে ভ্যাকসিন দেয় না, এর মধ্যে কোনো ভ্যাকসিন আছে 2-3টে একসাথে করে দেওয়া হয়। যেমন ধরেন ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসিস, টিটানাস একসাথে দেওয়া হয়। সেরকম একসাথে কিছু কিছু ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলোকে আলাদা করে দিতে হবে, যে সবগুলা নাকি দরকার নেই। বাট এটা হচ্ছে জেনারেশন থেকে জেনারেশনে টেস্ট করা একটা জিনিস, যেটা এর বিরুদ্ধে কিছু বলে না। আমরা যেটা প্র্যাকটিসটা এখন আছে, দ্যাট ইজ দি বেস্ট এভিডেন্স বেসড প্র্যাকটিস। এই প্র্যাকটিসে এখন এটাকে ভাগ করে তিনি অর্ডার দিলেন, সব নেওয়া লাগবে না। এটা বাপমা ইচ্ছা করলে ডিপিটির পি নিল না, বা টি নিল না, বা ডি নিল না, যেটা খুশি এটা করবে। MMR, মিজেলস, মাম, রুবেলা, ওর একটা না নিলেও চলে, এই ধরনের আর কি। তো এটা তো উনি বিশেষজ্ঞ না। এটা মানে যদি আপনি বলেন, তাহলে পরে আমার কাছে মনে হয় এটা চর্চা করতেই পারেন উনি, বাট এটা অনধিকার চর্চা, ওটা ওনার সাবজেক্ট না। বাট হি হ্যাজ টোল্ড ইট, তাতে কনফিউশন তৈরি হবে। এখন বাবা মারাও বুঝবে না যে আমি কোনটা করবো। MMR এর আর বাদ দেবো, রুবেলা বাদ দেবো, না মেজেলস বাদ দেবো, না মামস বাদ দেবো। এই বাদের ব্যাপারটা আসলো কেন আমি জানি না, ইনসেন্টিভটা কোথা থেকে আসছে জানি না। হয়তো ইন্স্যুরেন্স কোম্পানির কিছু লাভ হবে আর কি।
তারা সবগুলো ভ্যাকসিন এখন দিতে হবে না, মিশাতে হবে না। দ্যাট ইজ দি অনলি বেনিফিট। এছাড়া বাবা মার জন্য কনফিউশন হবে, স্কুলে যেতে গেলে বাচ্চাদের জন্য কনফিউশন হবে যে কোনটা নেব কোনটা নিব না। এবং এটার একটা ব্যাকক্লাশ এক সময় আসবে, এটা আমার মনে হয় না যে অ্যাকসেপ্ট হবে আলটিমেটলি। উনি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, ওনার বহু এক্সিকিউটিভ অর্ডারই তো পরে চলে গেছে, থাকে নাই। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দে হ্যাভ ডিসকার্ডেড দেম। আমার মনে হয় না যে এটা খুব বেশি দূর যাবে। তবে ওনার এই ধরনের খামখেয়ালি অথবা পাগলামি, খামখেয়ালি ছাড়া কিছু বলা যায় না। মানে একজন প্রেসিডেন্ট যে ডাক্তারি পড়ে নাই, সে ভ্যাকসিনের উপরে কোন 3টা ভ্যাকসিন যেটা দেওয়া হচ্ছে যুগ যুগ ধরে, সেটাকে ভাগ করার জন্য এভিডেন্স থাকতে হবে তো ভাই, কিছু কিছু প্রমাণ থাকতে হবে, তো কিছু ডেটা থাকতে হবে, কিছুই নাই। ওনার ইচ্ছা হলো উনি চেঞ্জ করে দিলেন, এটাই আর কি। দ্যাটস অল ইট ইজ। আরেকটা জিনিস উনি যেটা বলছেন যে অটিজম যেটা বা অটিস্টিক বাচ্চাদের জন্য বেশি হচ্ছে ইদানিং, এবং উনি বলছেন যে এই ভ্যাকসিনের কারণেই অটিস্টিক হচ্ছে, এবং এটার কোনো ডাটাও নেই। কোনো ডাটা নেই, কোনো মানে এখন পর্যন্ত আমি অন্তত কোনো কিছু, আমার পড়াশোনায় সবচেয়ে বেশি পড়াশোনা তা নয়, কোনোভাবেই নয়, কিন্তু পড়াশোনা করি যখন এরকম কোনো কিছু আসে পড়াশোনা করে বের করার চেষ্টা করি। কোথাও নেই যে অটিজমের সাথে ভ্যাকসিনেশনের কোনো যোগাযোগ। অটিজমটা হয় বিভিন্ন কারণে, অ্যাসফেক্সিয়ার কারণে, বাচ্চা হওয়ার সময় অক্সিজেন পায়নি অনেকক্ষণ, তার কারণে আম্বিলিক্যাল কর্ড প্রোলাপস হয়ে গিয়েছিল, আটকে ছিল, বাচ্চা অনেকক্ষণ খাবার পায়নি, তার কারণ বিভিন্ন কারণ আছে, লট অফ রিজনস। বা স্কালটা তৈরি হয়েছে বিভিন্নভাবে। তো অটিজমটা হয়, প্লাস কিছু জেনেটিক অ্যানোমালি আছে, তার জন্য হয় অটিজম। এই অটিজমের সাথে ভ্যাকসিনের তুলনা আমি কখনো পাইনি। এখন ট্রাম্প সাহেব কোন বই থেকে কোথা থেকে পেলেন আমি বলতে পারবো না। তো আমি বললাম না, উনি খামখেয়ালি করেন, এটা সবাই সারা দেশের লোক জানে উনি খামখেয়ালি করেন। তো এটা ওইরকমই একটা কিছু হবে আনটিল আদারওয়াইজ প্রুভড। যদি উনি প্রমাণ দেখাতে পারেন যে এইগুলা আসলে ডাটা বেসড কথাবার্তা, সেক্ষেত্রে আমি এই তর্কে যাব না। ডাটা বেসড যদি কথা বলে থাকে, এভিডেন্স বেসড যদি কথা বলে থাকে, ইটস নট এভিডেন্স বেসড। ধন্যবাদ। Thank you so much. Thank you, Professor Dr. Masood. Anybody have any question? তাহের ভাই, আমার একটা প্রশ্ন ছিল। মাসুদ ভাই, হ্যাঁ। আজকে যেটা আমরা সংবাদে পেয়েছি যে নিউ ইয়র্কের যে স্বাস্থ্য কমিশনার ডক্টর জেমস ম্যাকডোনাল্ড এই পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, এবং উনি যেটা বলেছেন যে নিউ ইয়র্কে টিকাদানের নীতি বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে পরিচালিত হবে, এবং বিশেষজ্ঞ মতে MMR টিকাকে আলাদা 3টি টিকায় ভাগ করার প্রস্তাব বাস্তবায়ন করতেও বেশ কয়েক বছর লেগে যেতে পারে। এবং উনি আরেকটি ঘোষণা দিয়েছেন যে নিউ ইয়র্কের স্বাস্থ্য কমিশনার টিকাদান না অভিভাবকদের বিভ্রান্ত হতে মানা করেছেন, এবং আগে যে ব্যবস্থায় চলেছে সেই ব্যবস্থায় নিউ ইয়র্কের স্বাস্থ্য সেবা চলবে, অর্থাৎ টিকাদান কর্মসূচি চলবে, এরকম একটি খবর আমরা পেয়েছি। এটা সত্যি কথা। আমরা ফার্মেসি যে আমাদের সাথে যে নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেটে যে সাইন কন্ট্রাক্ট আছে, আমাদের কোনো চেঞ্জ নাই। আমরা যে সমস্ত ভ্যাকসিন সিডিসি আগে রিকমেন্ড করছে ওই অনুযায়ী আমরা ফার্মাসিস্ট উই আর অ্যালাউড টু গিভ দ্যাট ভ্যাকসিন, ওয়েদার এই যে MMR হোক, নিউমোনিয়া হোক, ফ্লু ভ্যাকসিন হোক, কোভিড ভ্যাকসিন হোক, যে সমস্ত ভ্যাকসিন অ্যাপ্রুভ ভ্যাকসিন, সেটা আমাদের ফার্মেসির জন্য কোনো চেঞ্জ নাই। অর্থাৎ উই হ্যাভ এ কন্ট্রাক্ট উইথ দ্য নিউ ইয়র্ক সিটি অ্যান্ড অলসো নিউ ইয়র্ক স্টেট। ফেডারেল গভর্নমেন্ট যদি এখানে সিএমএস যদি এটা ওভাররাইড করতে চায়, এখন যদি সেটা এখনো জানি না, সিএমএস যদি বলে যে সমস্ত ভ্যাকসিন আমরা দিচ্ছি এরা, সেটা যদি তারা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলে যে উই আর নট রিকমেন্ডিং দিস থিং, দেন ইন্স্যুরেন্স কোম্পানি এটাকে তো ডিনাই করতে পারে। দ্যাটস দ্য অনলি থিং উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। কিন্তু নিউ ইয়র্ক স্টেট মেডিকেড এটা অবশ্যই পে করবে। শুধু কমার্শিয়াল ইন্স্যুরেন্সগুলো অথবা পার্ট ডে ইন্স্যুরেন্সগুলো যেটা ফেডারেল গভর্নমেন্টের সাথে সম্পর্ক আছে, তারা বলতে পারে উই আর নট, আমাদের প্রেসিডেন্ট বলছে উই আর নট গোয়িং টু পে ফর দিস ভ্যাকসিন। আর উনি যেটা বলতেছেন MMR সেপারেট ভ্যাকসিন আমেরিকাতে এখন নাই, আগে ছিল প্রথম দিকে, এটা অনেক দিন ধরে সেপারেট না, এখন ইন্ডিভিজুয়াল একসঙ্গে MMRটা দেওয়া হয়। তা আমি জানি না আমরা ইট কুড বি টেক অ্যানাদার 3-4 years টু গেট দিস সেপারেট ভ্যাকসিন। না, আমি যে বললাম না যে চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তাসকিন ভাই তো দেখিয়ে দিল যে অলরেডি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সো লুক লাইক যেটা এটা টিকতে পারবে না, এই জন্য যে এর পিছনে তেমন শক্ত কোনো ডাটা নেই। ডাটা থাকলে পরে টিকতে পারতো।
বা মাসুদ ভাই, এটাও ঠিক, আমরা বছরের পর বছর অনেকগুলা অপ্রয়োজনীয় কিন্তু একজন চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক যখন এই ব্যাপারে কথা বলেন, এই ব্যাপারে আমার তো মানে পাণ্ডিত্য নাই, সব বিষয়ে আমি আমার পাণ্ডিত্য দেখাইতেও চাই না। তবে এটাও ঠিক, আমাদের একটা ধারণা বিভিন্ন সময় বলা হয়েছিল, সাধারণ জনগণ হিসেবে আমার একটা সংশয় যে অনেকগুলা মানে ভ্যাকসিন এখন আর বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা অনুযায়ী আর দেওয়ার দরকার নাই। এখন এটার পিছনে ওই ফার্মেসি ব্যবসায়ী বলেন আর ফার্মেসি কোম্পানি বলেন, আবার চিকিৎসক বলেন, ওনাদের 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 ঘিরে একটা বিরাট অর্থনৈতিক চক্র কাজ করতেছে, ইন্স্যুরেন্স। তো এগুলাকে ইগনোর করে একটা প্রেসিডেন্ট হঠাৎ করে ঘুম থেকে উঠে একটা কিছু বলবেন, আমি এটাও মনে করি না। এটার পিছনে নিশ্চয়ই কোনো মানে বৈজ্ঞানিক সূত্র বা বৈজ্ঞানিক ব্যাকআপ তার আছে, বাট আমি এটার সাথে মানে আপনার সাথে কোনো ডিফার করতেছি না। আমার এই ব্যাপারে জ্ঞান নাই, আমি সর্বজান্তা নিজেকে বলতেও চাই না, বাট আমার একটা সংশয়, এই নাগরিকের সংশয়টা যখন একজন নাগরিকের নেতা বলেন, আমি এই নেতাকে বিশ্বাস করি, আস্থা রাখি। আমি মনে করি ট্রুথ উইল কাম আউট। এবং আমাদের এই চিকিৎসা ব্যবস্থাকে ঘিরে যে সমস্ত ধান্দাবাজরা আছে, ও ইন্স্যুরেন্স কোম্পানি, আপনাদের মানে অসৎ চিকিৎসক, অসৎ ফার্মেসি ব্যবসায়ী, যারা নিজের স্বার্থটা দেখে, তাদের কারণে আপনাদের মতো স্বনামধন্য মানুষের অসমস্ত প্রয়াস মাঝে মধ্যে ম্লান হয়। এইসব যদি বেরিয়ে আসে তাহলে আমি খুশি হব। জি, কিন্তু আমি এখানে একটা কথা বলে শেষ করতে চাই। এস্টাবলিশ আছে কোন বয়সে কোন ভ্যাকসিনটা দিলে কার্যকর হবে। যেরকম বাচ্চাদের কিছু ভ্যাকসিন আছে, আপনি যদি ওই বয়সে যদি না দেন, আজকে যেরকম বেরোইছে যে বাচ্চা হওয়ার পরে যদি ভাইটামিন কে ইনজেকশন না দেওয়া হয়, পরে তার ব্লাড ক্লটিং, অনেক সময় ব্লিডিং হতে পারে। আজকে কিন্তু নিউজটা আছে। তারপরে এই ধরনের অনেকগুলো কিছু কিছু ভ্যাকসিন আছে, একটা বয়স আছে। যেরকম যে অ্যাডোলেসেন্স, যে আপনার যে ভ্যাকসিনটা দেয়া হয়, তো সেটাও কিছু কিছু ভ্যাকসিন একটা বয়স আছে, এরপরে দিলে কোনো এটা কার্যকর হবে না, তাই না? বিজ্ঞানসম্মতভাবে এখন বিশেষ করে পর্যন্ত গার্ডাসিল যেটা দেয়া হয় ছেলে মেয়েদের, এখন এটা একটা বয়স আছে, মানে এরপরে দিলে আসলে কিন্তু কাজ হবে না এটা। বিজ্ঞানসম্মতভাবে এখন পর্যন্ত আমি যেটা জানি সেটা হচ্ছে যে স্মল পক্সের ভ্যাকসিন আর দেওয়া লাগবে না, কারণ স্মল পক্স নেই, পৃথিবীর থেকে ইরাডিকেট করা গেছে। তো এরকম কোনো শক্ত কোনো কিছু অন্য কোনো ব্যাপারে শুনি নাই। আর ডোনাল্ড ট্রাম্প কতখানি বিজ্ঞান ভিত্তিক আমরা কোভিডের সময় একবার দেখেছিলাম, তার লোকজনরা পাশে বসেছিল, তিনি মুখ দিয়ে টিউব দিয়ে যে ওয়াশ করার কথা বলেছিলেন, শুধুমাত্র জয়নাল হাজারী তার সাথে একমত ছিল বাংলাদেশের, আর কেউই তার সাথে কেউ খুব একটা একমত পোষণ করেনি, কোনো বৈজ্ঞানিক ফসি বা কাউকেই দেখি নেই। জয়নাল হাজারী বলেছিল লাংস বের করে ওয়াশ করে আবার লাগিয়ে দিলে কেমন হয়। তো উনি একই রকম কথা বলেছিলেন যে মুখ দিয়ে এই যে ডিসইনফেক্টেন্ট গুলো আছে এইগুলো দিয়ে কোভিড ভ্যাকসিন মেরে ফেলা যায় কিনা দিয়ে। তো এটা নিয়ে অনেক জোকটোক ছিল, এটা নিয়ে তো এটা বিজ্ঞান ভিত্তিক ছিল না ওনার কথাবার্তা। জাস্ট উইথ ফুল রেসপেক্ট টু ইব্রাহিম ভাই, তার আশা অত্যন্ত ভালো আশা যে তার মহান প্রেসিডেন্ট, মহান নেতা সবসময় জ্ঞানের কথা বলবেন, কিন্তু উনি জ্ঞানের কথা বলেন নাই আর কি। কোভিডে আমরা দেখিনি। মাসুদ ভাই, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, প্রেসিডেন্ট বক্তৃতায় কি বলছেন এটা নিয়ে হাসাহাসি হয়, যে জনগণকে হাসিয়ে রাখা, মাতিয়ে রাখা, এটা একজন চৌকস রাজনীতিবিদের একটা কৌশল। কিন্তু যখন একটা নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন, এটা সমান জিনিসটা, এটা হয়তো তো বেরিয়ে আসবে বৈজ্ঞানিক গবেষণায়, বা এটা কনসিকুয়েন্সটা আমরা দেখি। আমরা একজন মানে, এবং তিনি আমার প্রেসিডেন্ট না, শুধু আপনারও প্রেসিডেন্ট। ধন্যবাদ। আমি একটু বলতে চাই, আপনি যে বৈজ্ঞানিক গবেষণার কথা বলছেন, নিউ ইয়র্কের স্বাস্থ্য কমিশনার ডক্টর জেমস ম্যাকডোনাল্ড স্পষ্ট করে বলেছেন যে এটা কোনো বৈজ্ঞানিক উনি চাকরিজীবী, উনি চাকরিজীবী, উনি একটা ডেমোক্রেট স্টেটে চাকরি করেন, উনার রাজনৈতিক স্বার্থ, এবং উনি পলিটিক্যালি উনি তো কোনো গবেষণা দেন নাই। নিজেও তো আপনিও তো উনি রিপাবলিকান এবং আপনিও রিপাবলিকান, সো আপনার কথার তো কোনো ইয়ে নাই, আপনি তো কোনো নিরপেক্ষ লোক না। আমার কথাবার্তা বলতেছেন না, আপনি তো কোনো নিরপেক্ষ লোক না, আপনি অত্যন্ত পক্ষপাতদুষ্ট। আমরা কাউন্ট করব না, বরঞ্চ আমি কাউন্ট করব। আপনি হচ্ছেন এখন মারাত্মক পক্ষপাতদুষ্ট লোক। সো আপনার কথা দিয়ে তো আমি শুনবো না, আপনার কথা তো আমরা। আপনি তো এইমাত্র ক্রিটিসাইজ করলেন ডাক্তার আর ফার্মেসিকে পয়সা বানাচ্ছে। আমি তো ঢালাওভাবে সবাই এটা করি না। আপনার মতো সৎ ব্যবসায়ী বা মাসুদ ভাইয়ের মতো স্বনামধন্য চিকিৎসক, তাদের মধ্যে আমার ফুল রেসপেক্ট আছে। কিন্তু এইসবকে ঘিরে আপনার এই হোম কেয়ার, এগুলাকে ঘিরে যে সমস্ত চিকিৎসক, যে সমস্ত ফার্মেসি জড়িত আছে, এদের বেলায় হোম কেয়ারের সাথে ফার্মেসি জড়িত নাই। কিন্তু ফার্মেসি কোনো
ফিউ ফার্মেসি হোম কেয়ারের সাথে জড়িত আছে। ওকে, ফিউ ফার্মেসি, Directly. আমি তো ওই ফিউ এর কথাই বলতেছি। এরাই আপনাদের মতো লোকের কলঙ্ক ডেকে আনে। যখন আমরা ওই অসৎ ব্যক্তিদের দেখি, তখন তো আমি মনে করি বেটা ডাক্তার চুরি করে, তখন তো ডাক্তার কইয়া গালি দেই, তখন ফার্মাসিস্ট কইয়া গালি দেই, তখন এটা কার উপর যায়? আপনাদের মতো মানে সৎ মানুষ, নিবেদিত মানুষ, তাদের বিপক্ষে যায়। এটাই আমার কষ্ট, এই কষ্টের কথাটা বললাম। জি, ঠিক আছে, তাহলে আমরা অন্য প্রসঙ্গে যাই। আমাদের করিম চৌধুরী ভাই আছেন। করিম চৌধুরী ভাই, আপনার কাছে জানতে চাই, করিম চৌধুরী উনি এসআলের ন্যাশনাল প্রেসিডেন্ট, আপনাকে অনেক শুভেচ্ছা এবং আপনি যে আজকে সময় করে এসেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। করিম ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে উইসকনসিনের যে ইলেকশনে গভর্নর যে রেস হলো প্রাইমারি, এই প্রাইমারিতে ডিএসএ বা আপনার বার্নি স্যান্ডারের যে ক্যান্ডিডেট, উনি যে পুলগুলো হয়েছিল, এই পুলগুলো ডাবল ডিজিটে তিনি এগিয়েছিলেন, কিন্তু ইলেকশনে তিনি দেখা গেল হেরে গেছেন। প্রশ্ন উঠেছে আজকে, আমি যে নিউ ইয়র্ক টাইমসের হেডলাইন পড়ি, যদিও ওইখানে অনেকের গাত্রদা ও নিউ ইয়র্ক টাইমসের নাম শুনলে হয়, সেটা হচ্ছে যে হাউ দ্য পোলস গট ইট সো রং ইন উইসকনসিন, হোয়াট ইজ দ্য রিজন? ধন্যবাদ সবাইকে। তাহের ভাই, অনেক সুন্দর আলোচনা শুনলাম, বিশেষ করে ভ্যাকসিন নিয়ে যে আলোচনা শুনলাম। আমাদের প্রেসিডেন্ট সাহেব কি তথ্যের ভিত্তিতে উনি এই সিদ্ধান্ত দিলেন সেটা যদি জানতে পারতাম সবচেয়ে সুবিধা হতো। আমাদের বিভিন্ন স্টেট থেকে তার প্রতিবাদ যেমন আসতো না, হেলথ বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছ থেকেও এরকম একটা হতাশার বাণী শুনতাম না আর কি। যদি কোনো, আশা করি যে হোয়াইট হাউস তার ব্যাখ্যা দিবেন এবং সে অনুযায়ী আমরা ব্যাখ্যা পাওয়ার পরে সেটা হয়তো আলোচনা করব। তবে এখন পর্যন্ত যে ভ্যাকসিন নীতির যে পরিবর্তন আসছে তার পক্ষে হোয়াইট হাউস, রিপাবলিকান পার্টি, এমনকি স্বাস্থ্য বিশেষজ্ঞরা কখনোভাবেই তার সমর্থন পাচ্ছেন না, এখন পর্যন্ত এটাকে সমর্থন করতে পারছেন না দেশব্যাপী। ধন্যবাদ। আসি আপনার কথায়, উইসকনসিনে পোল কিভাবে এত বড় ভুল করলো। পোলেস্টাররা ইউজুয়ালি আমেরিকার পোলে আমরা দেখি যে খুব একটা বেশি ব্যবধান হয় না, ডাবল ডিজিট অগ্রগামী থাকা সত্ত্বেও সেখানকার স্টেট রিপ্রেজেন্টেটিভ, সিজন পলিটিশিয়ান, সোশ্যালিস্ট ডেমোক্র্যাট ফ্রান্সেসকা হং, সেই ক্ষেত্রে মূল নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারি যে নির্বাচন হলো সেখানে উনি হেরে গেলেন 4000 ভোটে, কাছাকাছি, খুব বেশি। আমি 3টা ফ্যাক্টরকে এখানে আইডেন্টিফাই করতে পারছি বর্তমান যে সমস্ত তথ্য আমাদের হাতে আছে, যদিও ডিটেলস এখনো আসেনি। সেটা হলো যে, খেয়াল রাখবেন, পোলগুলো কিন্তু বারবার বলছিল 34% আনডিসাইডেড, যেটা নিউট্রাল ছিল। একটা পোলে যখন এত বড় একটা নাম্বার আনডিসাইডেড থাকে, সেই ক্ষেত্রে সেটা শুধুমাত্র সুইং বলা যাবে না, একটা মেজরিটি অংশকেই বাদ দেওয়া হয়েছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে মিস হং ডিফান্ড করার জন্য পুলিশকে কোনো একটা সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট দিয়েছিল। খেয়াল রাখবেন, ওয়ার্কিং ক্লাস আমেরিকান সোশ্যাল, যে ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের মূল স্লোগানটাই হলো টু সাপোর্ট দ্য ওয়ার্কিং ক্লাস পিপল, সাপোর্ট মেডিকেয়ার। বিশ্বের সবচেয়ে ধনী দেশ আমেরিকা, অথচ এখানকার মানুষ স্বাস্থ্য সুবিধা পায় না। আমাদের পয়সা আছে, আমরা বিভিন্ন দেশের ফ্রি স্বাস্থ্য ব্যবস্থা চালানোর জন্য আমাদের ট্যাক্স পেয়ারের টাকা পাঠাই, বিভিন্ন দেশের স্কুল কলেজ উন্নয়নের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য আমরা টাকা পাঠাই। আমাদের নিজেদের ট্যাক্সের টাকা, কিন্তু আমাদের নিজেদের স্কুল কলেজ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে খুব একটা ব্যয় হচ্ছে। এখানকার সংকট সমাধান না করে আমরা বিভিন্ন কর্পোরেট ইন্টারেস্ট, ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য আমাদের ট্যাক্সের অর্থ আমরা বাইরে পাঠিয়ে দিই। এটা সত্য কথা, ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা এটাই বলেন। এই ক্ষেত্রে যখন কেউ সাধারণ কর্মজীবী মানুষের বিপক্ষে যায়, শ্রমজীবী মানুষের বিপক্ষে যায়, ওয়ার্কারদের বিপক্ষে যায়, এমন একটা সামান্যতম আচরণও কিন্তু নির্বাচনকে ইমপ্যাক্ট করে। কর্পোরেট মানে আপনি দেখেছেন বেশ কয়েকটা অঞ্চলে যেখানেই ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা একটু অগ্রগামী, সেখানেই কর্পোরেট ফান্ডিং, এই ফেকের ফান্ডিং এত বেশিভাবে দেয়া হয়েছে, যার মূল ইলেকশনের জনমতকে খুব শক্তভাবে, খুব বড়ভাবে প্রভাবিত করেছে। আপনি দেখেছেন যে উইসকনসিনের মোস্ট রিসেন্ট যে সমস্ত পত্রিকায় অ্যাড, আপনার এয়ারওয়ে পুরোটাই কেনা হয়ে গেছিল
ডেভিড ক্রাউলির পক্ষে। এই পয়সাটা কোত্থেকে আসছে? অতএব এই যে কর্পোরেট ফান্ডিং একটা বড় ধরনের ব্যাপার, পয়সা জনমতকে কিছুটা প্রভাবিত করতে পারে। সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটের ব্যক্তিগত আচরণ হয়তো কয়েক বছর আগে, সেটাকে রিভার্স করে সে যদি কোনো এখন ভালো মানুষ সাজতে চায় সেটাও কিন্তু হবে না। ওয়ার্কিং ক্লাস মানুষের পক্ষে ইউনিয়নাইজড যে গ্রুপগুলো আছে অথবা আনইউনিয়নাইজড, যেটা আনরিপ্রেজেন্টেড অর আন্ডার রিপ্রেজেন্টেড ওয়ার্কিং ক্লাসগুলো আছে, ওয়ার্কিং ক্লাস গ্রুপগুলো আছে, মাইনরিটি আছে, তাদের পক্ষে কথা বলতে হবে। এবং সেই বলাটা যেন একটা মানে আপনার মুখে যা বলছেন অন্তর থেকে সেটা আছে কিনা, আপনার অতীতের আচরণে সেটা সমর্থন করে কিনা সেটাও দেখতে হবে। অতএব ফ্রান্সিসকা হংয়ের এই যে আপনি মনে করেন যে ডেমোক্রেটিক যে প্রাইমারিতে হেরে যাওয়া, আমি মনে করি এটা যদিও ডাবল ডিজিটের কারণে আজকে পত্রিকায় সব জায়গায় বলছে যে একটা বড় ধরনের বিপর্যয় ঘটছে সোশ্যালিস্টদের, ডেমোক্রেটিক সোশ্যালিস্টদের, তা কিন্তু নয়। এটা ব্যক্তি হিসেবে, একজন ক্যান্ডিডেট হিসেবে তার অতীতের আচরণ, বর্তমান অবস্থা, এবং সেই ক্ষেত্রে যে কর্পোরেট ফান্ডিং, হাউ ইলেকশন ক্যান বি ইনফ্লুয়েন্সড, এই জিনিসটা কিন্তু একটা প্রমাণিত সত্য। আমি মনে করি এই ইলেকশনকে কর্পোরেট ফান্ডিং বড় ধরনের ইনফ্লুয়েন্স করেছে। লাস্ট 2 সপ্তাহ ধরে যে প্রচারণা চলেছে, আপনার খেয়াল আছে মনে হয় ডেভিড ক্রাউলি কিন্তু একবার নির্বাচন থেকে সরে গিয়েছিলেন, উনি আবার আসছেন। আসার পরে উনি যেই এজেন্ডাগুলো নিয়ে আসছেন এবং তার পক্ষে যে পত্রপত্রিকাগুলো জাতীয় পর্যায়ে থেকে শুরু করে স্থানীয় যে পত্রপত্রিকা মিডিয়াগুলো যেভাবে প্রচার চালিয়েছে, আপনাদেরকে ধন্যবাদ দিতে হবে তাহের ভাই। আপনারা জনমতকে প্রভাবিত করতে পারেন এবং সেই ক্ষেত্রে যদি কোনো ওরকম কিছু তথ্য উপাত্ত দেয়া হয় যে আপনি এক সময় ডিফান্ড দ্য পুলিশ বলেছিলেন, এখন আপনি বলছেন যে ওয়ার্কারদের সাপোর্ট দেন, হুইচ ওয়ান ইজ রাইট? নির্বাচনের সময় আপনি ওয়ার্কারদের সাপোর্ট দিবেন, নির্বাচন সেরে গেলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে সরিয়ে রাখবেন। আইন শৃঙ্খলার ব্যাপারে কি আপনার মতামত? হাউ ইউ উইল মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার ইন দ্য সিটি, ইন দ্য স্টেট? সো এই ক্ষেত্রে যত কনফ্লিক্টিং যখনই হয় তখনই বড় ধরনের বিপর্যয় হয়। শেষ কথা, মুদ্রা কথা যেটা, কর্পোরেট ফান্ডিং, এই ফান্ডিং আজকে যে সোশ্যালিস্ট ডেমোক্রেটদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে তার একটা বড় উদাহরণ এটা, এবং সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটের ব্যক্তিগত অপিনিয়ন, অতীত কার্যকলাপ এই ক্ষেত্রে ভূমিকা রাখছে। থ্যাংক ইউ সো মাচ। তারাই থ্যাংক ইউ, মেক করে। থ্যাংক ইউ আপনাকে, অনেক সুন্দর শুনলাম আপনার কাছ থেকে। আরিফ, আপনার কাছে আসছি, আমি ইব্রাহিম সাহেবের কাছে যাই একটু। যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট, উনি অল অফ এ সাডেন তিনি বললেন যে আমি আর নাই। হোয়াট ইজ দ্য রিজন? না, রিজন তো হলো না সাডেন, মানে বাচ্চা তো আর একদিনে হয় নাই, 9 মাস লাগছে, ছুটিতে ছিলেন, ওনার 3 মাসের বাচ্চা আছে, এটা জানাইছে। অলনে সাডেন হইলো কেমনে? মানে এটা আপনাদের কাছে অলনে সাডেন, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমপ্লয়ার যিনি তার চাকরিদাতা, তাকে তিনি বলেছেন, তিনি তার ট্রুথ সোশ্যালে দিয়েছেন। এটা একটা স্বাভাবিক, মানে হোয়াইট হাউস থেকে এই যে প্রথম একজন প্রেস সেক্রেটারি যাচ্ছেন আবার নতুন একজন আসছেন, এটা না, অনেকেই বিনা কারণ দেখিয়ে গেছেন। এটা একটা ভ্যালিড কারণ। একজন মা 3 মাসের সন্তানকে দেখভালের জন্য তিনি এই দায়িত্ব পালনের চেয়ে তার সন্তানকে দেখভাল করার কাজটাকে বেশি জরুরি মনে করতেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। এবং এখানে এইটার সূত্র ধরে কেউ কেউ বলবেন যে প্রশাসনের মধ্যে অস্থিরতা, একজন প্রেস সেক্রেটারির জন্য একটা প্রশাসনের অস্থিরতা কেমনে হয়, এটা তারাই খুঁজে পাবেন। এটা একটা স্বাভাবিক ব্যাপার। আপনার পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট ওটা বলছে যে সারপ্রাইজ ডিপারচার। এটা সারপ্রাইজ হইতে পারে, ওটা সারপ্রাইজ যে মানে এই লেভিটের মতো একজন প্রেস সেক্রেটারি যিনি দক্ষতার সাথে কাজ করতেছেন, ইজ এ ট্রু রিপাবলিকান, অনেকটাই মুখপাত্রের মতো দক্ষতার সাথে তিনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন। শি ইজ এ লাভিং ডল। সো এই জন্যই সারপ্রাইজ বলতেছে যে তিনি আরো কিছুদিন সেবা দিতে পারতেন প্রেসিডেন্টকে কাছের থেকে, কিন্তু তার কাছে জীবনের তার সন্তানকে দেখভাল করা বড়। আমরা এই মানবিক আহ্বান করে রেসপেক্ট করে এই মায়ের প্রতি আসুন শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। জানান, আপনি ভালোবাসা জানান, আপনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আপনি জানাতে থাকেন। আরিফ, আজকে মেয়র মামদানি এবং গভর্নর কেতি হকুল এই ট্রাম্প প্রশাসন যে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে আইসের মাধ্যমে, তার এতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ভিকটিম, তাদের জন্য একটি বড় ফান্ড ঘোষণা করেছেন। বলবেন যে কি এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য নিউজ এবং কারা বেনিফিটেড হবে?
ধন্যবাদ। বেসিক্যালি 31 জুলাই ফেডারেল সরকারের সাথে নিউ ইয়র্ক সিটির একটি চুক্তি ছিল, যার আগে 2 দশক ধরে এই টাকা ফেডারেল সরকারের চুক্তির আওতায় এই টাকা এসেছিল, এবং যারা যারা 18 বছরের নিচে যারা শিশু হিসাবে ধরা হয়, যাদের ইমিগ্রেন্ট অর্থাৎ অভিভাবক নেই, যেসব শিশুরা মেক্সিকো বর্ডার দিয়ে এসেছে কিংবা আকাশপথে অর্থাৎ বিমান পথে আত্মীয় স্বজনের সাথে এসেছে, এক কথায় তাদের কোনো অভিভাবক নেই, তাদের জন্যই মূলত একটি ফান্ড ছিল, যেটা 31 জুলাই শেষ হয়ে গেছে। তো আজকে গভর্নর ক্যাথি হুগল, জোহরার মামদানি এবং অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস যে ঘোষণা দিয়েছে, $7.25 বিলিয়ন এই একটি ফান্ড ঘোষণা করা হয়েছে প্রায় 1400 শিশুর জন্য, যা খরচ করা হবে অভিভাবকহীন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর মধ্যে 250 জন শিশু এখনো আইএস হেফাজতে আছে, অর্থাৎ আইএসির অভিযানে এই পর্যন্ত প্রায় যতজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে 250 জন আইএসির হেফাজতে রয়েছে। তো এইখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে আমরা যে সংবাদে যেটা পেয়েছি যে নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের প্রধান মুরাদ আওয়াদেহ একটি স্টেটমেন্ট দিয়েছেন যে একজন শিশুর কথা বলেছেন যে আদালতে এসেছে কিছুদিন আগের ঘটনা। আদালতে বিচারক যখন তাকে বলল যে সেই শিশুকে যে আপনার একজন আইনজীবী থাকা প্রয়োজন, তখন পর্যন্ত কিন্তু কোনো আইনজীবী শিশুটি ছিল না এবং শিশুটি ইংরেজিতে ঠিকমতো কথাও বলতে পারছিল না। আর সার্বিকভাবে অনেক শিশুর আইএস হেফাজতে শোষণ, নির্যাতন এবং বিভিন্ন রকম অভিযোগও তোলা হয়েছে। এই জন্য সার্বিক বিবেচনায় আজকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সামনে আইএস হেফাজতে থাকা 250 শিশু সহ টোটাল 1400 শিশুর জন্য এই অর্থ খরচ করা হবে আইনজীবী নিয়োগের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইব্রাহিম সাদিকুর, সিলেটে 3 মার্ডার হয়েছে, জানেন? ওয়াই সিলেটে তো এরকম ঘটনা ঘটে নাই, 3টি মার্ডার একসাথে। এটা খুবই দুঃখজনক ঘটনা, এবং এই যিনি সত্তার সাহেব হত্যা করা হয়েছে তার ওয়াইফকে এবং তাদের ঘরের একজন গৃহকর্মীকে। এই সত্তার সাহেবকে আমরা ব্যক্তিগতভাবে, হয়তো আপনিও চিনেন, তিনি কয়লা ব্যবসায়ী এবং চেম্বার অফ কমার্সের মানে রাজনীতির সাথে বা ওই কমিটির সাথে তিনি জড়িত ছিলেন। আমাদের বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা দেখেন, কোন প্রবাসী পরিবার নিরাপদ না, এবং যেভাবে এখন পর্যন্ত একজন ঘাতক গ্রেপ্তার করেছে, একটা সুখবর। সে নিজে স্বীকৃতি দিয়েছে সে হত্যা করেছে, কিন্তু অনেক বিষয়ে একটা প্রশ্ন আছে যে সামান্য যৌনতার জন্য বা একটা গৃহকর্মীর সাথে প্রেমের সূত্র ধরে এই 3 জনকে হত্যা করেছে, এটা মিলতেছে না। সত্তার সাহেবের প্রচুর ভূসম্পত্তি, এই ভূসম্পত্তি নিয়ে তার মামলা আছে বিভিন্ন পক্ষের সাথে। আমার কেন জানি সন্দেহ হয়, এগুলো সন্দেহ অনেক কিছু হইতে পারে, তদন্ততে বেরিয়ে আসবে যে এই লোককে কেউ ব্যবহার করেছে কিনা। এবং এটা এবং আমাদের দেশে যে প্রবাসীরা বা বিশেষ করে সিসি ক্যামেরা আছে, অর্থবিত্তওয়ালা মানুষ, তার সন্তানরা আমেরিকায় থাকেন, তার সন্তানরা মানে লন্ডনে থাকেন, কিন্তু কেউই যে নিরাপদ না। এবং রাষ্ট্র তো শুনেন আপনার বেডরুম পাহারা দিতে পারবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দায় করতে পারি, কিন্তু রাষ্ট্র তো মানে ঘরে ঘরে পাহারা দিতে পারে না। এখন এইটা আমি মানে এই মুহূর্তে আমরা এই নিহত পরিবার, তাদের স্বজন, আমরা মানে শোক জানাই, আমরা দুঃখ জানাই, কিন্তু আমরা উদ্বেগের কথা জানাই যে আমাদের প্রতিটা প্রবাসী পরিবার, সাধারণ মানুষ সবাই যেন নিরাপদে থাকে, এবং এইটার যেন মূল উৎপাদন করা হোক। আমি কোনো অবস্থাতেই খালি মনে করি না যে একজন গৃহপরিচিকার সাথে প্রেমের সূত্র ধরে শুধু যৌনতার জন্য এই 3 জন মানুষকে সে হত্যা করেছে, এবং এমন একটা ছুরা নিয়ে গেছে সে, যে ছুরা দিয়ে 3 জনকেই হত্যা করতে পারে এবং কোনো আবদ ছাড়াই। আমার কাছে এটা মানে খুব স্বাভাবিক মনে হচ্ছে না, যদিও সময় আসবে, এটা বেরিয়ে আসবে। কিন্তু এটার জন্য আমাদের দেশে যারা স্বজনরা আছেন, আমরাও যারা বিদেশ থেকে যান, সবার জীবনটা মানে কতটা সংশয়ে, কতটা উদ্বেগে থাকতে হয়, এটা আমি বলতে চাই। 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে একটু আলোচনা করে নেই যে প্রেসিডেন্ট কে হচ্ছে বাংলাদেশের। প্রেসিডেন্ট তো আমি মনে করি যে প্রেসিডেন্ট ফখরুল ইসলাম আলমগীর সাহেবই হবেন, এটাই এখন পর্যন্ত সত্য। এটার বাইরে কানাঘুষা হবে, এইসব নিয়ে আলোচনা হবে, রাজনীতিতে এটাই নিয়ম। কিন্তু আমি মনে করি এটা সাধারণ মনে করা যেটা, যে যেহেতু বিএনপি ইজ এ ডিসাইডিং ফ্যাক্টর, তারাই ঠিক করবেন কে বিএনপিতে। যদিও একাধিক নাম আছে, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর তাদের সবচেয়ে বিশ্বস্ত, দীর্ঘদিন থেকে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, তার যে বয়স, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিদায়, রাজনীতি থেকে বিদায় মানে অভিষেক হবে, রাইট?
এইটাই তাকে বিদায় অনেকটাই, যখন আপনি প্রেসিডেন্ট হবেন তখন আর দলীয় রাজনীতির কার্যক্রম কোনো নাই। ইয়ে নাই। আপনি অ্যাবাভ অফ অল পলিটিক্স, আপনি দেশের রাষ্ট্রপতি হবেন। তো জি, আমার মনে thank হয় you. আমরা সেদিকেই যাচ্ছি। জি, Thank you so much. আপনাকে আমি অনেক করিম ভাই, ধন্যবাদ। comment, আবিদুল এক আজম। minute. আপনি এখন বসে যান আগামীকালকের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানে আর কি বাই করতে চান। আমারও আর কাজ আছে, আমিও চলে যাই আগামীকালের গবেষণার জন্য। এবং কারা আপনার এই ব্যাপারে আলোচনা টলোচনা করবেন তাদেরকে এখন থেকেই আপনি আলোচনা শুরু করে দেন। আপনাকে অনেক শুভেচ্ছা। আর আমাদের চৌধুরী সাহেব খুব ভালো বলছেন আজকে। আসাল আমার একটা প্রিয় সংগঠন। ওই মাঝে মধ্যে ওনারা বলেন, কিন্তু উনি এমন সুন্দর করে বলেন যে তার বিরুদ্ধে আমি আর তাৎক্ষণিকভাবে কিছু বলতে চাই না। বাট আপনাদের সবাইকে হ্যাঁ, ধন্যবাদ। উনি অনেকটা ওই যে বলে কথার জাদুঘর, উনি কথাকে সুন্দর করে গুছিয়ে বলতে পারেন। থ্যাংক ইউ করিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। নিউ ইয়র্কের ম্যানহাটনে DC-37 হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হবে আসালের 19তম কনভেনশন। অনেক স্থানীয় সিটি স্টেট এবং ফেডারেল গভর্নমেন্টের অনেক ইলেক্টেড অফিসিয়াল ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা করবেন। আপনারা সবাই আমন্ত্রিত। সেখানে সকাল 9টা থেকে রাতে 10টা পর্যন্ত চলবে। আপনাদের জন্য সেখানে লাঞ্চ এবং ডিনার দুটারই ব্যবস্থা করা আছে। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, আপনার মাধ্যমে আমাদের শ্রোতাদেরকে জানিয়ে দিতে চাই, যারা নিউ ইয়র্ক সিটির এবং আশেপাশের স্টেটগুলোর, আপনারা সকাল থেকে জয়েন করতে পারবেন। উই আর অ্যারেঞ্জিং অ্যারাউন্ড 1000 পিপল। ওয়াও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব করিম চৌধুরী, আপনার প্রতি। থ্যাংক ইউ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে, আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।